কয়েকটা জিনিস আমার মনে হয় খেয়াল রাখা দরকার। যেখানে দাঁড়িয়ে সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, একটা হলো পৃথিবী একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছে এবং এটা থামাবার কোনো উপায় নেই। এবং ওই মাল্টিপোলার ওয়ার্ল্ডে কোনো সন্দেহ নেই ভারতও একটা পোলার, কারণ ভারতের অর্থনীতি অলরেডি ইউকে এবং ফ্রান্সকে ছাড়িয়ে গেছে এবং সে নিরাপত্তা পরিষদের মেম্বার এই যুক্তিও আনছে, যেহেতু তার অর্থনীতি এবং ইউকেতে ছাড়িয়ে গেছে এবং আরো বড় হবে, এটাও স্বাভাবিক। এই মাল্টিপোলার ওয়ার্ল্ড একটা জিনিস আমার মনে হয়, এবং এটা হলো দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, যেভাবে আমরা জিওপলিটিক্সটাকে আগে দেখতাম, জিওপলিটিক্স অফ কনফ্লিক্ট যেটা বলতো, যে সবসময় সংঘর্ষের, জিওপলিটিক্স মানেই হলো সংঘর্ষ। এটা মূলত ইউরোপিয়ান স্কলার যারা আছেন, এখানে যারা আইআর এর ছাত্র তারা আরও ভালো জানবেন, ম্যাকান্ডার থেকে শুরু করে যারাই ওই সময় লিখেছেন, জেলেন ইত্যাদি, মাহান, সবগুলোই কিন্তু ওই জিওপলিটিক্স অফ কনফ্লিক্টের উপরই জোর দিয়েছিলেন। এর একটা বড় কারণ ছিল তখন ইউরোপ কলোনাইজেশনের দিকে যাচ্ছিল এবং মেইন আইডিয়া ছিল প্রথমে যে আমার হার্টল্যান্ড যদি আমার দখলে থাকে, এবং সেটা মূলত ইউরোপেই মনে করছিল, তাহলে আমার বাকি যেই পৃথিবীর কাঠামো আছে সেগুলো আমি দখল করতে সুবিধা। এই হিসাবেই তাদের ইউরোপের ডিসকোর্সের যে জিওপলিটিক্স, সেটা পুরো পৃথিবী নিয়ে একটা বড় বিরাটভাবে তারা তৈরি করলেন। এই জিনিসটার একটা অবসান ঘটতে চাচ্ছে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে। এর দুটো কারণে, একটা হলো পৃথিবী এখন ডিকলোনাইজেশনের মধ্যে আছে এবং এখন আর সম্ভব না যে আমি অন্য দেশে যে আমি কলোনাইজ করব, এটা সম্ভব না। এবং কি বাংলাদেশ এবং ভারত দুটোই কিন্তু ওই ডিকলোনাইজেশনেরই যাকে বলা হয় একটা বেনিফিট তারা পাচ্ছে। আরেকটা হলো পৃথিবী গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে। ক্যাপিটালিজমের একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে, যেটা মার্কসও চিন্তা করতে পারেনি, এবং আমার মনে হয় না লেনিন তার অন্যতম বই ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, সেই বইতেও কিন্তু ছিল না। যেটা ইন্টারেস্টিং, যে প্রোডাকশন আন্তর্জাতিকরণ হতে পারে, এখন প্রোডাকশন হয়ে গেছে ইন্টারন্যাশনাল। অন্য কথায় আমরা যা কিছু পড়ছি বা যা কিছু ব্যবহার করছি, কোনোটাই কিন্তু একটা দেশে না, একাধিক দেশে হয়, তারপর অ্যাসেম্বলড হয় এক জায়গায়, এবং সেই হিসাবে প্রফিট মার্জিন করা যায়। তো সেই জায়গায় যদি আমি দেখি, বিশেষ করে ডিকলোনাইজেশন আর আমি যদি ক্যাপিটালিজমের এই গ্লোবালাইজেশন দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডটা আরো কমার কোন আর উপায় নেই। যদিও বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা উঠে পড়ে লেগেছে এটাকে থামাবার জন্য, কিন্তু থামানোর কোনো সম্ভব নেই, কারণ তাদের নিজেদেরই অর্থনীতি একেবারেই অন্যভাবে এই বিশ্বায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন সেইখানে যদি আমি দাঁড়িয়ে কথা বলি, ভারতের সাথে সম্পর্ক আমি মনে করি এর মধ্যে নতুনত্ব আনা দরকার। এই নতুনত্বটাই বড় কথা। আমরা যদিও তিস্তার কথা বলছি, আমরা বর্ডার কিলিং বলছি, এটা তো অনেক বছর ধরেই বলছি। এখানে যারা আছেন তারা মনে হয় প্রচুর লেখা এবং আমরা আবার থেমে যাচ্ছি। তিস্তার বিষয়টা আমি প্রথম থেকেই বহু বছর ধরে বলছি যে তিস্তার শেয়ারিং সম্ভব না। শেয়ারিং সম্ভব না এই কারণে সম্ভব না, যেহেতু 26টা লাইভ হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে তিস্তার উপরে সিকিমে, এবং শীতের মৌসুমে যখন পানিটা কমে যায়, তারপরে এই 26টা লাইভ হাইড্রো পাওয়ার প্রজেক্ট থাকে, তাতে যেই পানিটা পশ্চিমবঙ্গে আসে সেটা একেবারেই থাকে না। এবং আমি বহুবারই বলেছি যে মমতা ব্যানার্জির যে কন্টেনশন, সেখানে মেরিট আছে। মানে উই ক্যান বি ক্রিটিক্যাল অফ মমতা ব্যানার্জি, কিন্তু আমি মনে করি এটা মমতা ব্যানার্জির ব্যাপার না, এটা পশ্চিমবঙ্গে যে কোনো চিফ মিনিস্টার আসুক না কেন তার সম্ভব না। কারণ যতটুকু পানি আসে সেই পানিটা ডাইভার্ট করতে হয় তাদের ইরিগেশনের জন্য, তাদের জনগণের জন্য। অন্য কথায় বাংলাদেশ একেবারে শুকিয়ে যাচ্ছে, এবং আমি হিসাবও দিতে পারি যে 115 কিলোমিটার যে বাংলাদেশে থাকে তিস্তার, তার 102 কিলোমিটার একেবারে শুকিয়ে যায়, ড্রাই আপ হয়ে যায় শীতের মৌসুমে, এবং তাতে 20 মিলিয়ন লোকের মতন ক্ষতিগ্রস্ত হয়।
এটা উল্টোটা হয়ে যায় বৃষ্টির মৌসুমে, যখন পানিটা বেশি আসে। এখন বাংলাদেশের পরিকল্পনা, এটা অন্য কোনো দেশের পরিকল্পনা, বাংলাদেশের যারা এটা নিয়ে কাজ করেন তার পরিকল্পনাটা করেছেন যে বৃষ্টির মৌসুমে পানিটা যদি আমি রাখতে পারি, এবং সেই হিসাবে একটা প্রজেক্টও তৈরি করেছে, তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। এটা বাংলাদেশের কিন্তু প্রজেক্ট। এই প্রজেক্টটা যখন করা হলো তখন তার কস্ট কত হতে পারে সেটাও নির্ণয় করা হলো। $1 বিলিয়ন একটু কম, $983.27 মিলিয়ন। এই যে ডলার, এই খরচটা কোত্থেকে আসবে? তখন চীনের এইখানে আসা হলো যে চীন ইন্টারেস্ট শো করেছে, চীন দিবে বলেছে, বলেনি এখনো, যদিও আমরা জুলাই মাসে হয়তো জানতে পারবো কিছুটা। চীন ইন্টারেস্ট শো করেছে, এটা তো লোন, তার তো রিটার্ন পেতে হবে, সে রিটার্ন তার গ্যারেন্টি তার দরকার ইত্যাদি, কিভাবে কি উৎপাদন হবে ইত্যাদি, এবং সে একটা অ্যাসেসমেন্টও হয়তো করেছে, এর মধ্যে এই ব্যাপারে সে ইন্টারেস্ট আছে। যে পরিবর্তনটা হয়েছে সেটা হলো এই ভারতের নির্বাচনের সময় তাদের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে আসলো তখন অনেক কিছু আলোচনা হয়তো নিশ্চয়ই হয়েছে। উনি চলে যাওয়ার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ওনার তো পররাষ্ট্র সচিব কিছু বলেনি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত এই প্রকল্পে ঢুকতে চাচ্ছে বা অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন এটা সেটি পুরোটাও নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, নাকি পার্টনারশিপে করতে যাচ্ছে, নাকি কনসোর্শিয়ামে করতে যাচ্ছে, নাকি তিস্তার যে প্রজেক্টের একটা অংশ সে করবে, অন্য অংশ চীন করুক বা অন্য করুক, সেরকম এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে, এবং আমরা হয়তো আরো একটু বুঝতে পারবো যে আসলে কিভাবে সে অংশগ্রহণ করতে চাচ্ছে। কেন তার দিক থেকে হয়তো একটা সিকিউরিটির বিষয় আছে, যে চীন যদি এখানে আসে এবং পানির মধ্যে যদি চীন ঢুকে পড়ে, তাহলে তার যে কথাবার্তা এতদিন ছিল, যেহেতু আপস্ট্রিম কান্ট্রি একটা কূটনীতি করেই থাকেন পানি নিয়ে, এটা খুব একটা আনন্যাচারাল না। কেন একই জিনিস চীন করছে ভারতের সাথে, আমরা যদি কি বলা হয় ব্রহ্মপুত্রের কথা বলি বা ইয়ালুং সাম্পোর কথা বলি, ওই একই জিনিস হচ্ছে। এখন সেখানে নতুনত্ব আসবে কিনা সেটা দেখা দরকার। আমি মনে করি এই জিওপলিটিক্স অফ কনফ্লিক্ট, জিওপলিটিক্স অফ কোঅপারেশনে ট্রান্সফার করা সম্ভব, কারণ ভারতের সাথে চীনের একাধিক ভালো ভালো সম্পর্ক আছে, যদিও আমরা সবসময় এটা জিরো সাম গেম হিসেবেই দেখি। আমি বেশ কয়েকটা দিতে পারি। একটা হলো ব্রিক্সে তারা একসাথেই কাজ করে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তারা একসাথেই ছিল, এমনকি এই বছরে চীনের সাথে তার বাণিজ্য বেশি হয়েছে আমেরিকার চেয়ে, আমেরিকাকে ছাড়িয়ে গেছে। দ্য লার্জেস্ট ট্রেডিং রেজিম অফ ইন্ডিয়া এই বছর হয়েছে আবার চীন। এবং তার চেয়ে বড় যেটা নিয়ে আমাদের খুবই কাছের, সেটা হলো মিয়ানমারের ব্যাপারে যতগুলি ভোটাভুটি হয়েছে জাতিসংঘে, সবগুলো চীন আর ভারত একসাথেই একদিকে ভোট দিয়েছে, তার একসাথেই ছিল। তো বেশ কতগুলো জায়গায় তাদের একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে। আর একটা বলে নিই, যত না ছাত্র ভারতের ইউকেতে যায়, তার চেয়ে বেশি ছাত্র এখন চীনে যায় পড়তে। বিরাট সম্পর্ক আছে চীনের সাথে ভারতের, এটাও খেয়াল রাখতে হবে। তো সেই জায়গায় যদি আমি দাঁড়িয়ে, তার মানে হচ্ছে যে ভারত যে মাল্টিপোলার এবং পোলারের যে একটা অংশ, এবং এস জয়শঙ্করের যে বই দ্য ইন্ডিয়া ওয়েতে তিনি স্পষ্ট বলেছেন পৃথিবী মাল্টিপোলারে যাচ্ছে, এটাকে থামাবার কোনো উপায় নেই। এবং বইটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট বই, কারণ যেহেতু একজন থিওরিটিশিয়ান রীতিমতো ফরেন মিনিস্টার হচ্ছেন, তার মানে তিনি প্র্যাকটিস করছেন। আমি অনেকটা ওই কিসিঞ্জারের সাথে তুলনা করা যেতে পারে, যে আইডিয়াসগুলো আগেই ফর্মুলেট করেছেন এবং এস জয়শঙ্কর সেটাকেই ফর্মুলেট করছেন। এবং আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের সময়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় কতবার এস জয়শঙ্কর ভাইরাল হয়েছে, তার কথাবার্তা কিভাবে তিনি ইউরোপকে বোঝাতে চেষ্টা করেছেন যে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড, ইন্ডিয়ার মতনই চলবে। তো সেই জায়গায় যদি আমি দাঁড়িয়ে থাকি, আমার মনে হয় ওই নতুনত্বর কাঠামোর মধ্যে আমি ফেলতে চাচ্ছি এই বাংলাদেশ ভারতের সম্পর্ক। আমার মনে হয় একাধিক বিষয় আছে যেখানে আমাদের সম্পর্ক আনতে পারে। শ্যামল যে কথাটা বললো যে জনগণের কি হবে, আমি মনে করি হ্যাঁ, পিপল টু পিপল কানেক্টিভিটি আরো বড় আকারে করা দরকার। কনস্ট্রাকটিভিস্ট যারা আছেন তারা ভালো করেই জানেন যে যত ভালো সম্পর্ক
হয় তত বেশি ভালো সম্পর্ক তৈরি করা যায়, যেটা ফ্রান্স আর জার্মানি দেখাতে পেরেছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে। যত বেশি তারা সম্পর্ক করতে পেরেছে, এমন করেছে যে এখন একেবারে ফ্রান্স আর জার্মানির মধ্যে যাওয়া আসার মধ্যে কেউ মানে বুঝতে পারবে না যে বর্ডার ক্রস করছে। আমার মনে হচ্ছে সেই জায়গায় আমাকে বড় অ্যাটেনশন দেওয়া দরকার যে এই পিপল টু পিপলটাকে আমি কি করব। একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা আছে যার সাথে আমি জড়িত ছিলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, কিন্তু বলতেই হবে যে ওটা দিল্লি সেন্ট্রিক হয়ে গেছে। আইডিয়াটা ছিল যে এই ক্যাম্পাস একাধিক দেশে থাকবে, এখানে বাংলাদেশেও থাকবে, পাকিস্তানেও থাকবে, শ্রীলঙ্কায়ও থাকবে, নেপালে থাকবে, বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টিগুলো ছড়িয়ে যাবে। তাতে ভারতের যারা ছাত্র তারা বাংলাদেশে পড়তে পারবে, ভারতের যারা ফ্যাকাল্টি তারা বাংলাদেশে এখানে আসতে পারবে, তাহলে সম্পর্কটা আরো দৃঢ় হবে। এখন যেটা হচ্ছে যে সবাই দিল্লিতে যাচ্ছে, সেখানে আমার মনে হচ্ছে না যে লাভটা সাউথ এশিয়ান যে মাইন্ড, এবং এই চার্টারে বলাই হচ্ছে যে সাউথ এশিয়ান মাইন্ড গ্রো করা, ওটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এই বাংলাদেশ ভারতের সম্পর্ক যেভাবে আমরা পিপল টু পিপল আনতে চাচ্ছি সেটা হয়তো করা সম্ভব হবে না। লেট মি স্টপ হিয়ার, পরে হয়তো আবার আসবো। থ্যাংক ইউ।